এই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু আমাদের আসলে কখনোই মুক্তি দিবে না। আমরা যদি এই আমাদের সোনালী যুগের যেই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি পুনরায় প্রতিষ্ঠিত করি, তাহলেই আমরা এই সকল মুদ্রাস্ফীতি বলেন, মূল্যস্ফীতি বলেন, সব ধরনের অর্থনৈতিক যে দৈন্যতা বলেন, এখান থেকে আমরা চিরমুক্তি লাভ করি। আমি হাসিনার আমলের সময় হতাশ হয়েছি ভাই, যে আসলে এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না কেন। বিভিন্ন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সমাধানের কথা বলা হয়েছে, কিন্তু আমরা কোনো এই সমাধানটা বাস্তবে দেখতে পাই নাই। যে আসলে সিন্ডিকেট বা একটা বড় চেইন থাকে, এই চেইনের কারণে হচ্ছে দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতিটা হয়। এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে মূল যে বিষয়টা দেয় সেটা হচ্ছে বিশাল বড় চেইনটা। আপনি চেইনটা ভাঙেন, কৃষকের কাছ থেকে সরাসরি ঢাকায় আনার একটা ইজি রোড বা একটা বা দুইটা প্রসেসের মাধ্যমে আনার একটা ব্যবস্থা করে দেন, তাহলে জিনিসপত্রের দাম এমনিতে কমে আসবে। আসসালামু আলাইকুম, ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর নিশান। দর্শক, বর্তমান সময়ে যে আলোচিত ইস্যুগুলো, সেই ইস্যুগুলোর মধ্যে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টা আবারও উঠে এসেছে। তো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ঢাবি শিক্ষার্থীরা কী ভাবছে, সেটা নিয়ে কথা বলবো আজকে এই ঢাবি শিক্ষার্থীদের সাথে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা তো আসলে একটা লং টাইম প্রবলেম। বাংলাদেশের কথা বলি বা বাইরের ওয়ার্ল্ডে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর যদি কথা বলি, বেশিরভাগ কান্ট্রিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা বড় একটা প্রবলেম। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরনির্ভরশীলতা। বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে স্বনির্ভরশীল না। যেমন আপনি যখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এরকম যে সংগঠনগুলো আছে, এদের থেকে যখন আপনি ঋণ নিচ্ছেন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন আপনাকে ঋণ দেয়, IMF, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আসলে আপনার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ঋণ দেয় না। এমন ইতিহাসে এমন কোনো নজির নাই যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো একটা কান্ট্রি অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। যেমন আমরা যদি আফ্রিকার দিকে তাকাই, আফ্রিকার অবস্থা IMF, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিয়ে ওদের অবস্থা আরও করুণের দিকে গেছে। আর বাংলাদেশের অবস্থাও তেমনই হচ্ছে। এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক যখন আপনাকে ঋণ দিচ্ছে, তখন কিন্তু তারা ঋণের পাশাপাশি কিছু শর্ত দিচ্ছে। শর্তগুলো কেমন? যেমন আপনাকে কৃষিতে ভর্তুকি কমাতে হবে, তেল, গ্যাস এগুলোতে ভর্তুকি কমাতে হবে। এছাড়া আপনাকে যখন এই ঋণের যে টাকাটা, এই টাকাটা কোন কোন খাতে আপনি ব্যয় করতে পারবেন, সেটাও IMF, ওয়ার্ল্ড ব্যাংক নির্দিষ্ট করে দিচ্ছে। যেমন আপনি কিন্তু কোনো ধরনের উন্নয়নশীল যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু করতে পারবেন না এই টাকা দিয়ে। আপনি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, যেমন আপনি মেট্রো রেল, তারপর পদ্মা সেতু, হ্যাঁ এগুলো আমাদের দরকার আছে, বাট আপনি এমন কোনো কাজে এই টাকাটা ব্যয় করতে পারবেন না। যেমন ধরেন আপনি আপনার পাট শিল্পে অথবা বস্ত্র শিল্প বা যে কোনো ধরনের যেই শিল্পটার থেকে আপনি একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারবেন, সেই শিল্পগুলোতে কিন্তু আপনি এই টাকাটা ব্যয় করতে পারবেন না। তাহলে আপনার অর্থনীতি কিন্তু এখানে পরনির্ভরশীলই রয়ে গেল। তাছাড়া এই যে বিভিন্ন কৃষিখাতে যখন ভর্তুকি কমায় দেওয়া হচ্ছে বা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে যখন এই ভর্তুকি কমায় দেওয়া হচ্ছে, তখন কিন্তু আসলে আপনার কৃষিকাজে বা অন্যান্য যে কাজগুলোতে, এগুলোতে আপনার ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। তাহলে একটা কৃষক যখন চাষ করতে গিয়ে প্রচুর পরিমাণে ব্যয় করা লাগতেছে তার, তাহলে সে কেন কৃষিকাজ করবে? তো এই জায়গা থেকে কিন্তু আসলে পণ্যের ক্ষেত্রে বা দ্রব্যমূল্যের ক্ষেত্রে ঊর্ধ্বগতির একটা বড় একটা হচ্ছে। পুরোপুরিভাবে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে চাই, আমাদেরকে আসলে একটা স্বনির্ভরশীল একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করতে হবে। তো এই যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু আমাদের আসলে কখনোই মুক্তি দিবে না। আমরা যদি এই আমাদের সোনালী যুগের যেই ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি পুনরায় প্রতিষ্ঠিত করি, তাহলেই আমরা এই সকল মুদ্রাস্ফীতি বলেন, মূল্যস্ফীতি বলেন, সব ধরনের অর্থনৈতিক যে দৈন্যতা বলেন, এখান থেকে আমরা চিরমুক্তি লাভ করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেখবেন অনেকে অনেক কিছুই বলবে, অনেক সমাধানের কথা বলবে, কিন্তু আমি ভাই কি এত কমপ্লেক্সিটি, এত ঝামেলার মধ্যে যাইতে যাচ্ছি না। আমি হাসিনার আমলের সময় হতাশ হয়েছি ভাই, যে আসলে এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না কেন। বিভিন্ন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন সমাধানের কথা বলা হয়েছে, কিন্তু আমরা কোনো এই সমাধানটা বাস্তবে দেখতে পাই নাই। বুদ্ধিজীবী মহলে অনেক কথা হয়, কিন্তু এটার কিন্তু আমরা রিপ্রেজেন্টেশন কোনো কিছু কি প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকারের সময় একইভাবে আমি আরো প্রচন্ড লেভেলে হতাশ হইতেছি, ঠিক আছে। এবং আমি একই সাথে আরও হতাশ হই যখন ধরেন যখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলার দেখেও কি থাকাই, যে যেমন ধরেন ব্রিটেনে আমার কাজিনরা আছে, ওনাদের ক্ষেত্রে বা USA তে প্রত্যেকটা জায়গায় দ্রব্যমূল্য বা বেসিক নিডগুলো অনেক দাম বা এখানে মানুষের ভোগান্তির শিকার হইতে হয়। যখন হিস্ট্রির দিকে তাকাই যে আসলে এরকম কোনো সময় ছিল কিনা যেখানে মানুষজন ভালো থাকছে, তখন দেখবেন প্রত্যেকটা সময় আমরা এবং সাধারণ জনগণ প্রত্যেকেই দেখতে যায়। তখন আমরা যদি উদাহরণ নিয়ে আসি, তখন শায়েস্তা খাঁর আমলের কথা বলা হয়, এবং আমরা দেখি রমজানে যখন হাসিনা এই সাধারণ মানুষকে বেগুনির বদলে মিষ্টি কুমড়ার চপ খাইতে বলছে, তখন মানুষজন উদাহরণ বা বিভিন্ন রিলস গুলা শেয়ার দিচ্ছে কিসের, সুলতান সুলেমানের আমলে যখন গুনি বাজারে তদারক করতেছে এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতেছে। আসলে এই উদাহরণগুলা কেন আনা হয়? বিকজ আমরা এই আমলে বা আমাদের বাস্তবতায় বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেইখানে সমাধানগুলো দেখতে পাই না। এই কারণেই মানুষজন কি ইচ্ছে করে ওই পূর্বের এই উদাহরণগুলো নিয়ে আসে। তাইলে ইসলামের সেই সময় যে শাসকরা ছিলেন, শায়েস্তা খাঁর আমল বলেন বাংলার অঞ্চলে, আর সুলতান সুলেমান বলেন অটোমানের সময়, প্রত্যেক জায়গায়
তারা কি নিয়ে হচ্ছে গিয়ে কি দেশ চালাইছে, যেটার কারণে তাদের মধ্যে এত হচ্ছে কি সমৃদ্ধি ছিল আর মানুষজন এত ভালো ছিল। তারা তো হচ্ছে আসমান থেকে ফেরেশতা নাজিল হয় নাই, আর আসমান থেকে কোনো খাবার হচ্ছে গিয়ে কি নাজিল হয় নাই, যেটার কারণে মানুষজন হচ্ছে গিয়ে কি ভালোভাবে থাকছে। অবশ্যই তাদের কোনো পলিসি ছিল, তাদের কোনো হচ্ছে ব্যবস্থা ছিল, যেটার কারণে তারা হচ্ছে ভালোভাবে থাকছে। তাইলে আমাদের দেশের শাসকরা আমাদের বিভিন্ন সময় যারা আসে, তারা এই জিনিসটা বুঝার পরও এইখান থেকে কিনা সমাধান নেয় না। এই জিনিসটা আমি বুঝি না, ওনারা কি আসলে মানে চোখ তাকতে অন্ধ এরকম বিষয়টা, নাকি হচ্ছে টিনের চশমা নিয়ে ঘুরতেছে যে এই সমাধানগুলো দেখে না। ওই সমাধানগুলো আসে, ওগুলো বাস্তবে প্রয়োগ করলে, এইগুলো তো ইতিহাসে আসে, ওগুলো বাস্তবে প্রয়োগ করলেই তো আমরা দেখবো যে এরকম ভালো একটা ব্যবস্থা। যে আসলে সিন্ডিকেট বা একটা বড় চেইন থাকে, এই চেনের কারণে হচ্ছে দ্রব্যমূল্যের মুদ্রাস্ফীতিটা হয়। সিন্ডিকেটটা আসলে যদি আমরা দেখি একটু, সিন্ডিকেট কিন্তু বাংলাদেশের যে বড় বড় ব্যবসায়ীগুলো আছে, ক্যাপিটালিস্টরা আছে, এই তারা কিন্তু এই সিন্ডিকেটটা করে আর হাসিনার আমলে আমরা দেখছি যে হচ্ছে সালমান এফ রহমান, সামিট গ্রুপ সহ যেসব বড় বড় ব্যবসায়ী আছে, তারা এই দ্রব্যমূল্যের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের স্ফীতিটা হচ্ছিল। তো এটা যে শুধু বাংলাদেশেই, এটা নট অনলি বাংলাদেশে, এটা ইউএসএতেও হয়। এইবার ট্রাম্প যে আসলো, ট্রাম্পকে ইলন মাস্ক আপনার $119 মিলিয়ন ফান্ডিং করছে, এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই অর্থটা আসলে এসব বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে আসে। $119 মিলিয়ন ফান্ডিং করার ফলে তার যে শেয়ার, এইটা হচ্ছে $26 বিলিয়ন পর্যন্ত চলে গেছে। তো তারা তো এইখানে এমনি ফান্ডিং করে নাই। তো এইখানে যে ব্যবসায়ীগুলো আছে, এই ব্যবসায়ীগুলো যদি সিন্ডিকেট করে কিংবা ঋণ খেলাপি করে, তো এইটা যেহেতু সরকারকে এরা ফান্ডিং করছে, তো সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না, বরং এদেরকে হেল্প করবে। আরও বাংলাদেশে এটা হয়েছে। বাংলাদেশে সালমান এফ রহমান সহ অন্যান্য যে বড় বড় ক্যাপিটালিস্ট আছে, এই যে ব্রয়লার মুরগির দাম হাসিনার আমলে বেড়ে গেছিলো, তারা সেই সময় যে ব্রয়লার মুরগির যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো, এগুলো হচ্ছে সেই সময় 916 কোটি টাকা সিন্ডিকেটের মাধ্যমে লাভ করছে। তো মেইন বেসিক জিনিস, এটা ডেমোক্রেটিক সিস্টেমে আপনার ইকোনমিক যে সহায়তাটা, এটা আসে মানে নির্বাচনী প্রচারণার জন্য যে সহায়তাটা, এটা আসে বড় বড় ক্যাপিটালিস্টের থেকে, এবং এই ক্যাপিটালিস্টরা পরবর্তীতে এদের মাধ্যমে, পলিটিশিয়ানদের মাধ্যমে পলিসিগুলো মেক করে, যার ফলে তাদেরকে আর এই আইনের আওতায় আনা হয় না। সিন্ডিকেট করুক কিংবা ঋণ খেলাপি করুক, এগুলোতে আনা হয় না। তো আমার কাছে বেসিক্যালি এটাই মনে হয়। বর্তমানে দ্রব্যমূল্যের যে হারটা বাড়তিছে, আমরা যদি শুরু থেকে দেখি, আমরা শুরু থেকে একটা জিনিস দেখবো, আমাদের বাংলাদেশে কোনো কিছুর দাম কিন্তু অ্যাকচুয়ালি কমে না। সাপোজ 10 টাকা বাড়লো, 1 টাকা কমে, সো আলটিমেটলি কিন্তু আমার 9 টাকা বেশি আসে। এখন এইটার জন্য আমরা নর্মালি যেটাকে দায়ী করি, একটা তো আছে যেটা সাধারণ মানুষজন বলে চাঁদার ব্যাপারটা, যে এখানে চাঁদা নিতে আসে, তাই আমরা একটু বেশি দাম রাখতে হয়, যেটা মাঝখান দিয়ে বন্ধ ছিল। আমরা ইতোমধ্যে দেখছি যে 10 টাকা 5 টাকা করে অনেক খাবারে কমছে, বাট ইদানিং আবার দেখা যাচ্ছে জিনিসগুলো হালকা হালকা করে বাড়তিছে, বিশেষ করে স্ট্রিট ফুডের দিকে যদি আমরা তাকাই। আবার আমরা যদি আরেকটু ব্রড সেন্সে ভাবি, তাহলে সেটা আমরা বলতে পারি হচ্ছে এই চেইনের ব্যাপার। এখন মনে করেন যে কোন একজন কৃষক কোন একটা ফসল উৎপাদন করলো, সেটা থেকে আমি কিনলাম, এখন আমি ওর কাছ থেকে কিনলাম 10 টাকা করে, এখন আমার তো লাভ করা লাগবে, তখন আমি বিক্রি করলাম আরেকজনের কাছে 15 টাকা করে, সো আমার 5 টাকা লাভ। সে আবার বিক্রি করলো আরেকজনের কাছে 15 থেকে 17 টাকা হলো। এইভাবে যখন অনেকগুলো সাইকেল ক্রিয়েট হইতে থাকলো একটা চেইনের মতো, তখন আলটিমেটলি সে 10 টাকার জিনিস কিন্তু আমার কাছে এসে, অথবা ঢাকা শহরে বা কোনো একটা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে 30 টাকায়। সো মাঝখানে এই যে 20 টাকার গ্যাপটা, এই গ্যাপটা কেন হচ্ছে? কারণ মাঝখানে একটা বিশাল চেইন আছে। এখন আপনারা এই চেইনটা ভাঙতে চাচ্ছেন, এই চেইনটা যদি কোনোভাবে ভাঙেন, তাহলে কিন্তু আমার 20 টাকা কমে যাচ্ছে, হয়তো বা 10 টাকা জিনিস 5 টাকা লাভে 15 টাকায় বিক্রি হচ্ছে। এখন চেইন ভাঙার জন্য আমাদের যেই দিকে নজর দিতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে ডিস্ট্রিবিউটটা ঠিক মতো করবো। আমাদের ডিস্ট্রিবিউট ঠিক মতো হয় না। দেখা যায় যে ধরেন আমি হচ্ছে মজুদকারী, আমার কাছে মজুদ আছে, আমি এটাকে ঢাকায় পাঠাবো, আমি কি করতেছি, মজুদকারী আমি অন্য একজনকে হায়ার করতেছি যে ঢাকায় নিয়ে যাবে এটা, অর্থাৎ সে আবার ট্রাক হায়ার করছে। তো ট্রাকের যে লোকটা, তাকে আবার এক্সট্রা আমাকে পেমেন্ট দিতে হচ্ছে। হায়ার করলো কি ওই লোকটা, সে আবার এক্সট্রা আরেকটা পেমেন্ট নিচ্ছে। সো এখানেও কিন্তু একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হওয়ার একটা রিজন আমরা দেখতে পারতেছি। সো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে বলতে চাবো, এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে মূল যে বিষয়টা দেয়, সেটা হচ্ছে বিশাল বড় চেইনটা। আপনি চেইনটা ভাঙেন, কৃষকের কাছ থেকে সরাসরি ঢাকায় আনার একটা ইজি রোড বা একটা বা দুইটা প্রসেসের মাধ্যমে আনার একটা ব্যবস্থা করে দেন, তাহলে জিনিসপত্রের দাম এমনিতে কমে আসবে। শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বর্তমান সময়ে এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো। তাদের কেউ কেউ দায়ী করেছেন সিন্ডিকেটকে, কেউ কেউ দায়ী করেছেন IMFকে, আবার কেউ কেউ বলেছেন যদি আমরা ইসলামিক পুনর্ব্যবস্থায় ফিরে যেতে পারি, তাহলে হয়তোবা এই সমস্যার সমাধান থেকে পরিত্রাণ পেতে পারি।